সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি বিথি সরকার, প্রভাষক রসায়ন বিভাগ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ঢাকা। সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে ক্লাসে আমি পিএইচ, পিওএইচ কি, পিএইচ এবং পিওএইচ এর মধ্যে সম্পর্ক কি, পিএইচ স্কেল, পানির আয়নিক গুণফল, পিএইচ স্কেল প্রতিষ্ঠা, পিএইচ সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা এবং বাফার দ্রবণ কি, বাফার দ্রবণের শ্রেণীবিভাগ, বাফার দ্রবণের ক্রিয়াকৌশল, এগুলো নিয়েই মূলত আলোচনা করব। আমি জানি তোমরা সবাই পিএইচ সম্পর্কে কিছু না কিছু জানো, অর্থাৎ সবারই কিছু না কিছু জ্ঞান পিএইচ সম্পর্কে আছে। তো সেই জ্ঞানটাই আজকে ঝালাই করার জন্য উপস্থিত হলাম। তো প্রথমেই আমরা পিএইচ কি সেটা সম্পর্কে জানব। (1909 খ্রিস্টাব্দে বিজ্ঞানী সরেন সেন হাইড্রোজেন আয়নের গাঢ়ত্বের পরিবর্তে পিএইচ পদের অবতারণা করেন। পিএইচ কথাটার অর্থ হচ্ছে হাইড্রোজেন আয়নের প্রাবল্য, সেটা বিজ্ঞানী সরেন সেনের মতে। আবার ফরাসি ভাষায় পিএইচকে গভীর হাইড্রোজেন বলা হয় এবং ইংরেজি ভাষায় পিএইচকে হাইড্রোজেন পাওয়ার বা পাওয়ার অফ হাইড্রোজেন বা পটেনশিয়াল অফ হাইড্রোজেন বলা হয়ে থাকে। তাহলে ইংরেজি ভাষায় পিএইচকে হাইড্রোজেন পাওয়ার, পাওয়ার অফ হাইড্রোজেন বা পটেনশিয়াল অফ হাইড্রোজেন বলা হয়ে থাকে এবং ফরাসি ভাষায় গভীর হাইড্রোজিন বলা হয়। পিএইচ আসলে কি? পিএইচের সংজ্ঞাটা আমরা এভাবে বলতে পারি: কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমের মানকে পিএইচ বলা হয়। আমি আবারও বলছি, শোনো। কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলা হয়। আর বীজগণিতীয় ভাষায় আমি যদি পিএইচকে প্রকাশ করতে যাই তাহলে কিভাবে প্রকাশ করব দেখো। পিএইচ ইকুয়াল টু হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম, তার মানে ঋণাত্মক লগারিদম অফ হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা, এইটাই হচ্ছে পিএইচ। এটা বীজগণিতীয় ভাষায় আমি এখানে প্রকাশ করলাম। তাহলে সংজ্ঞা দিতে গেলে আমি এভাবে বলবো যে কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলা হয়। তাহলে এই পিএইচের সংজ্ঞা থেকে খুব সহজে যে কথাটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 10 ভাগ হ্রাস পেলে তার পিএইচ 1 একক বৃদ্ধি পায়। পিএইচ যেহেতু একটা ঋণাত্মক লগারিদম ভ্যালু হাইড্রোজেন আয়নের, সেহেতু হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যত বৃদ্ধি পাবে পিএইচের মান তত 10 ভাগ বৃদ্ধি পেলে পিএইচের মান 1 একক হ্রাস পাবে। একটি দ্রবণের পিএইচ 4 এবং অপরটি 5 হলে, দুইটা দ্রবণ যদি নেই, প্রথম দ্রবণের পিএইচ যদি 4 হয় এবং দ্বিতীয় দ্রবণের পিএইচ যদি 5 হয়, তাহলে প্রথমটির হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দ্বিতীয়টির হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা থেকে
10 গুণ বেশি হবে। আশা করছি সবাই বুঝতে পারছো। তাহলে মূল কথা বলতে পারি, কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যতই কমতে থাকবে পিএইচ এর মান ততই বাড়তে থাকবে। আচ্ছা, রুবাইয়া আক্তার এবং সুমনা সর্দার, তোমরা এই মুহূর্তে আমার এই অনলাইন ক্লাসটাতে পার্টিসিপেট করতে পেরেছো। তোমরা একটু জানাও বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, আমার লেখা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, এবং আমার ভয়েসটা তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছো কিনা, একটু কমেন্ট করে জানাও। তাহলে আমরা পিএইচ সম্পর্কে জানলাম, এখন একটা দ্রবণের পিওএইচ এটা সম্পর্কে জানবো। আচ্ছা, পিএইচ এবং পিওএইচ লেখার নিয়মটা দেখো। পি লিখবো, পি এর মাথার মধ্যে হাইড্রোজেনটা লিখতে হবে ক্যাপিটাল লেটারে, এবং পিওএইচটাও দেখো পি এর উপরে হাইড্রো অক্সাইড লিখতে হবে। পিওএইচ হচ্ছে হাইড্রোক্সাইড আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম। এবং এটাকে আমরা সংজ্ঞায় যদি বলতে চাই তাহলে এভাবে বলবো, কোনো দ্রবণের হাইড্রো অক্সাইড আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে ওই দ্রবণের পিওএইচ বলা হয়। এবং বীজগণিতীয় ভাষায় পিওএইচ ইকুয়াল টু মাইনাস লগারিদম হাইড্রো অক্সাইড আয়নের মোলার ঘনমাত্রা। কোনো দ্রবণের হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা 10 ভিত্তিক লগারিদমের ঋণাত্মক মানকে উক্ত দ্রবণের পিওএইচ বলা হয়। তাহলে আমরা পিএইচ এবং পিওএইচ কি এবং এদেরকে কিভাবে গাণিতিকভাবে প্রকাশ করা হয় সেটা জানলাম। এখন আমরা জানব পানির আয়নিক গুণফলটা। পানির আয়নিক গুণফলটা জানবো, এবং পানির আয়নিক গুণফল থেকে আমরা পিএইচ এবং পিওএইচ এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করব। আমি প্রথমে লিখব, তারপরে ব্যাখ্যা করব। আচ্ছা, আমরা জানি পানি হচ্ছে স্বল্প মাত্রায় বিয়োজিত হয়, এবং পানি বিয়োজিত হয়ে স্বল্প মাত্রায় বিয়োজিত হয়ে সে হাইড্রোজেন আয়ন সমান পরিমাণে হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে, যা অবিয়োজিত পানির অণুর সাথে সাম্যাবস্থায় থাকে। সাম্যাবস্থায় কিভাবে থাকে দেখো, পানি হচ্ছে স্বল্প মাত্রায় বিয়োজিত একটা যৌগ, যেটা পানি বিয়োজিত হয়ে সমান সংখ্যক হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে, এবং এই উৎপন্ন হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন অবিয়োজিত পানির সাথে সাম্যাবস্থায় থাকে। এখন অসওয়াল্ডের লঘুকরণ সূত্রের সাহায্যে অনুসারে পানির মতো অতি মৃদু তড়িৎ বিশ্লেষণ বিয়োজনের ক্ষেত্রে ভরক্রিয়া সূত্র প্রয়োগ করে পাই কে ইকুয়াল টু হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা ইন্টু হাইড্রোক্সাইড আয়নের মোলার ঘনমাত্রা ডিভাইডেড হচ্ছে পানি। এখন আমরা জানি প্রকৃতপক্ষে পানি যেহেতু সামান্য পরিমাণে বিয়োজিত হয়, সেহেতু বিয়োজনের পরেও পানির ঘনমাত্রার বিশেষ কোনো পরিবর্তন ঘটে না। তাই পানির মোলার ঘনমাত্রা, এই যে পানির এই মোলার ঘনমাত্রাটাকে আমরা ধ্রুবক হিসেবে লিখতে পারি। তাহলে এই পানির এই ঘনমাত্রাটাকে আমরা ধ্রুবক হিসেবে KW দিয়ে প্রকাশ করতে পারি। এই KW এই ধ্রুবকটাকে আসলে বলা হচ্ছে পানির আয়নিক গুণফল। বিভিন্ন তাপমাত্রায় পানির আয়নিক গুণফলের মান বিভিন্ন রকম হয়, আর একটা নির্দিষ্ট তাপমাত্রা অর্থাৎ 25 ডিগ্রি তাপমাত্রায় পানির আয়নিক গুণফলটা আমরা সব সময় ব্যবহার করি, এবং 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণফলের মান হচ্ছে 1 × 10⁻⁻40।
এটাই হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণফলের মান, এবং পানির আয়নিক গুণফলের মানের গুণফলের একক হচ্ছে পার মোল পার লিটার। পার মোল পার লিটার। আমি সূত্র ঠিকভাবে লিখে দিচ্ছি। ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণফল KW = 1 × 10⁻⁻40 পার মোল পার লিটার। আচ্ছা, এখন পানির এই আয়নিক গুণফল থেকে আমরা pH এবং pOH এর মধ্যে একটা সম্পর্ক প্রতিষ্ঠিত আছে যে সম্পর্ক, সেই প্রতিষ্ঠিত সম্পর্কটা তোমাদের সামনে নিয়ে আসি। এখন আমরা যাব pH এবং pOH এর মধ্যে সম্পর্ক। ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা জানলাম KW = 1 × 10⁻⁻14। আমরা আবার জানি অসওয়ালের লঘুকরণ সূত্র থেকে KW = H+ আয়ন হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা ইন্টু হাইড্রোক্সাইড আয়নের মোলার ঘনমাত্রা, এবং KW = 1 × 10⁻⁻14। তাহলে এখানে এটা = 1 × 10⁻⁻14 লিখতে পারি, বা হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা ইন্টু হাইড্রোক্সাইড আয়নের মোলার ঘনমাত্রা = 1 × 10⁻⁻14। এই সমীকরণের উভয় পাশে আমরা মাইনাস লগারিদম নিয়ে পাই। দেখো মাইনাস, আচ্ছা আগে শুধু লগারিদম নিই, তারপর মাইনাসটা নিই। লগারিদম হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা প্লাস লগ হাইড্রোক্সাইড আয়নের মোলার ঘনমাত্রা = log 1 × 10⁻⁻14। সমীকরণের উভয় দিকে মাইনাস নিয়ে পাচ্ছি। মাইনাস লগারিদম হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা মাইনাস লগারিদম হাইড্রোক্সাইড আয়নের মোলার ঘনমাত্রা = 40। আমরা জানি মাইনাস লগারিদম হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা = pH, এবং মাইনাস লগারিদম হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা = pOH। এখান থেকে লিখছি pH + pOH = 40। এই হচ্ছে pH এবং pOH এর মধ্যে সম্পর্ক। আচ্ছা, এবার আমি pH স্কেলটা কি এবং pH স্কেলটা কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে সেটা সম্পর্কে জানাবো। আমাদের হেডিংসটা কি হবে? pH স্কেল। আচ্ছা, আমরা পানির আয়নিক গুণফল থেকে জানি হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা ইন্টু হাইড্রোক্সাইড আয়নের মোলার ঘনমাত্রা = 1 × 10⁻⁻14। এখন আমরা জানি বিশুদ্ধ পানিতে পানির বিয়োজন যখন হয় তখন সমান সংখ্যক হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন হয়। তাহলে আমরা এখান থেকে পানির বিয়োজন থেকে লিখতে পারি হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা = হাইড্রোক্সাইড আয়নের মোলার ঘনমাত্রা। 2 নম্বর ইকুয়েশন
হাইড্রোজেনের মানটা 1 নম্বর সমীকরণে বসালে পাচ্ছি হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা OH ইকুয়াল টু হাইড্রোজেন আয়ন ইকুয়াল টু 1 × 10⁻⁻14 বা হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা বর্গ ইকুয়াল টু 1 × 10⁻⁴। তাহলে এখান থেকে হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা ইকুয়াল টু 7 10⁻⁷। সুতরাং হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা যেহেতু 10⁻⁷, তাহলে 2 নম্বর সমীকরণ থেকে আমরা পাচ্ছি হাইড্রোক্সাইড আয়নের মান এবং হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রার মান সমান হওয়ার কারণে হাইড্রোক্সাইড আয়নের মোলার ঘনমাত্রার মানটাও হবে 10⁻⁷। তাহলে বিশুদ্ধ পানি যেহেতু বিয়োজিত হয়ে সমান সংখ্যক হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে, তাহলে বিশুদ্ধ পানির পিএইচের মান আমরা পাচ্ছি কত? 10⁻⁷। যদি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হয় তাহলে পিএইচের মান হবে, এখান থেকে লিখি, পিএইচ ইকুয়াল টু মাইনাস লগারিদম হাইড্রোজেন আয়ন ইকুয়াল টু মাইনাস লগারিদম 10⁻⁷ ইকুয়াল টু +7। তাহলে বিশুদ্ধ পানির পিএইচের মান হচ্ছে 7। বিশুদ্ধ পানিতে সামান্য পরিমাণ অম্ল বা অ্যাসিড যোগ করলে এর বিয়োজন থেকে দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কি হয়? বৃদ্ধি পায় এবং পিএইচের মান 7 থেকে কমে যায়। আবার যদি বিশুদ্ধ পানিতে আমরা সামান্য পরিমাণে ক্ষারক যোগ করি তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হ্রাস পাবে, সেক্ষেত্রে হাইড্রো অক্সাইড আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পায়। যেহেতু হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হ্রাস পায় সেহেতু পিএইচের মান 7 থেকে বৃদ্ধি পায়, 7 থেকে বেশি হয় আর কি। তাহলে যে কোনো অ্যাসিড দ্রবণের পিএইচের মান আমরা তাহলে মানটা বলতে পারি অ্যাসিড দ্রবণের ক্ষেত্রে 7 থেকে কম এবং ক্ষারকের ক্ষেত্রে 7 থেকে বেশি, এবং 25°C তাপমাত্রায় পিএইচের মান সাধারণত 0 থেকে, অ্যাসিডের ক্ষেত্রে অ্যাসিডীয় দ্রবণের ক্ষেত্রে পিএইচের মান 0 থেকে 7-এর মধ্যে হয়। আবার ক্ষারীয় দ্রবণের ক্ষেত্রে পিএইচের মান 7 থেকে বেশি হয়। 25°C তাপমাত্রা সাধারণত ক্ষারকের পিএইচের মান 7 থেকে 14-এর মধ্যে হয়ে থাকে, এবং প্রসম পানির ক্ষেত্রে পিএইচের মান আমরা দেখলাম 7 হয়। সাধারণত গবেষণাগার অর্থাৎ ল্যাবরেটরিতে আমরা 1 মোলার অ্যাসিড বা 1 মোলার ক্ষারের উপরে এর থেকে বেশি ঘনমাত্রার অ্যাসিড বা ক্ষারক ব্যবহার করি না। তাহলে ক্লিন করে নেই বোর্ডটা। আমরা ল্যাবরেটরিতে সাধারণত 1 মোলার অ্যাসিড এবং 1 মোলার এই ঘনমাত্রার উপরে আর কোনো ঘনমাত্রার অ্যাসিড বা ক্ষারক ব্যবহার করি না। তাহলে 1 মোলার সর্বোচ্চ ঘনমাত্রার অ্যাসিডের ক্ষেত্রে 1 মোলার HCl দ্রবণের ক্ষেত্রে আমরা পিএইচ মানটা কী পাবো? মাইনাস লগারিদম হাইড্রোজেন আয়ন ইকুয়াল টু মাইনাস লগারিদম, যেহেতু ঘনমাত্রা 1 মোলার তাহলে এখানে হবে 1 ইকুয়াল টু 0, এবং পিওএইচ আমি যদি 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড নেই সেক্ষেত্রে পিওএইচ ইকুয়াল টু কী হবে? মাইনাস লগারিদম হাইড্রোক্সাইড আয়ন ইকুয়াল টু মাইনাস লগারিদম 1 ইকুয়াল টু 0। তাহলে এই দুটা ইকুয়েশন থেকে খুব স্পষ্টভাবে আমরা বলতে পারি একটি তীব্র অ্যাসিডের 1 মোলার দ্রবণের হাইড্রোজেন আয়নের গাঢ়ত্ব থেকে একটি তীব্র ক্ষারকের 1 মোলার দ্রবণের হাইড্রোক্সাইড আয়নের গাঢ়ত্ব পর্যন্ত পিএইচের সীমা 0 হয়। আচ্ছা, এই ক্ষারকের ক্ষেত্রে দেখো পিওএইচের মানটা যেহেতু 0, আমরা জানি পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু 14। অ্যাসিডের ক্ষেত্রে তো আমরা দেখলাম 1 মোলার অ্যাসিডের পিএইচের মানটা হচ্ছে 0, সেক্ষেত্রে 1 মোলার অ্যাসিডের ক্ষেত্রে পিএইচ এর মান 0, তাহলে পিওএইচ এর মান কি হবে? এখানে 0 বসালে পিওএইচ এর মানটা হবে 14। আবার অনুরূপভাবে 1 মোলার ক্ষারের বেলা দেখো পিওএইচ এর মান যদি 0 হয় তাহলে পিএইচ এর মানটা হবে 14।
আচ্ছা, তাহলে একটি তীব্র অম্লের পিএইচ এবং একটি তীব্র ক্ষারকের পিএইচ এর সীমাটা 0 থেকে 14 পর্যন্তই সাধারণত হয়ে থাকে। তাহলে আমরা শেষ পর্যন্ত আমরা এইটা বলতে পারি যে যে কোনো জলীয় দ্রবণের পিএইচ এর মান 0 থেকে 14 এর মধ্যবর্তী হয়ে থাকে। পিওএইচ এর মান এই সীমার মধ্যে থাকে। দ্রবণের পিএইচ মান নিরূপণের এই স্থিরীকৃত সীমাকে পিএইচ স্কেল বলা হয়। তাহলে পিএইচ স্কেলটা রেঞ্জ কত হচ্ছে এবং কিভাবে আমরা প্রকাশ করছি দেখো, এটাকে 0 থেকে এইভাবে তীর চিহ্নের মাধ্যমে 0 থেকে 40 পিএইচ স্কেল সীমা বলা হয়। এই হচ্ছে স্কেলের সীমানা। আশা করছি সবাই বুঝতে পারছো। আচ্ছা, এবার আমরা পিএইচ নির্ণয়ের বিভিন্ন যে পদ্ধতিগুলো রয়েছে সেই পদ্ধতিগুলো বলছি। পিএইচ নির্ণয় করার জন্য সাধারণত 2টা পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে তড়িৎচালক বল পদ্ধতি এবং দ্বিতীয়টি হচ্ছে অম্লক্ষার নির্দেশক নির্ভর পদ্ধতি। তড়িৎচালক বল পদ্ধতি আবার 3 প্রকার, আমি বোর্ডে লিখে দেই। একটা হচ্ছে তড়িৎ আর দ্বিতীয়টা হচ্ছে অম্লক্ষার নির্দেশক নির্ভর পদ্ধতি। তড়িৎচালক বল পদ্ধতি আবার 3 প্রকার। প্রথমটা হচ্ছে হাইড্রোজেন তড়িৎদ্বার পদ্ধতি, দ্বিতীয়টা হচ্ছে কুইন হাইড্রন পদ্ধতি এবং তৃতীয়টা হচ্ছে কাচ তড়িৎদ্বার পদ্ধতি। পিএইচ নির্ণয়ের যে মূলনীতি রয়েছে সেই মূলনীতিটা ব্যাখ্যা করব। তাহলে পিএইচ নির্ণয়ের 2টা পদ্ধতি আছে, তড়িৎচালক বল পদ্ধতি, অম্লক্ষার নির্দেশক নির্ভর পদ্ধতি। তড়িৎচালক বল পদ্ধতি আবার 3 রকমের, হাইড্রোজেন তড়িৎদ্বার পদ্ধতি, কুইন হাইড্রন পদ্ধতি এবং কাচ তড়িৎদ্বার পদ্ধতি। এখন পিএইচ নির্ণয়ের মূলনীতিটা ব্যাখ্যা করব। যে দ্রবণের পিএইচ নির্ণয় করতে, মূলনীতি ব্যাখ্যাটা এভাবে বলবো আমরা, যে দ্রবণের পিএইচ নির্ণয় করতে হবে সেই দ্রবণকে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ধরে একটা পূর্ণকোষ তৈরি করতে হবে। এই পূর্ণকোষে তড়িৎচালক বল নির্ণয় করে দ্রবণটির পিএইচ নির্ণয় করা যায়। এজন্য আমরা একটা প্রমাণ ক্যালোমেল তড়িৎদ্বার ও একটি প্রমাণ গ্লাস তড়িৎদ্বার দ্বারা পূর্ণকোষ তৈরি করে নিব। কি কি 2টা তড়িৎদ্বার? প্রথম তড়িৎদ্বারটা হচ্ছে প্রমাণ ক্যালোমেল তড়িৎদ্বার, এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ক্যালোমেল ইলেকট্রোড। এবং আরেকটা তড়িৎদ্বার হচ্ছে একটি প্রমাণ গ্লাস তড়িৎদ্বার। এই 2টা তড়িৎদ্বার দ্বারা একটা পূর্ণকোষ তৈরি করে নিব। এই কোষটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি।
তাহলে আমরা কোষটাকে প্রকাশ করছি এভাবে: সিলভার ক্লোরাইড, 1 মোলার হাইড্রোজেন ক্লোরাইড, গ্লাস, সলিউশন অফ আননোন এবং সলিউশন অফ আননোন পিএইচ এবং স্ট্যান্ডার্ড ক্যালোমেল ইলেকট্রোড। এখন 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লাস তড়িৎদ্বারের তড়িৎ বিভব ইজিকে আমরা এভাবে প্রকাশ করতে পারি: ইজি নট প্লাস 2.303 আর টি বাই এফ পিএইচ, বা ইজি নট প্লাস 0.0591 পিএইচ। এখন কোষের ইএমএফ তড়িৎচালক বল, মানে কোষের তড়িৎচালক বলটাকে আমরা ইসি দিয়ে প্রকাশ করছি। ইসি সমান ইএসসি ই মাইনাস ই সি। আর ইজি এর মানটা আমরা এই 1 নম্বর সমীকরণ থেকে নিয়ে নিচ্ছি। ইসি ইকুয়াল টু ইএসসি ই মাইনাস 0.0591 ইন্টু পিএইচ। সুতরাং পিএইচ ইকুয়াল টু ইএসসিই, অর্থাৎ স্ট্যান্ডার্ড ক্যালোমেল ইলেকট্রোড এর তড়িৎচালক বল মাইনাস ইজি নট এখানে এই ইজি নটটা আমি লিখি নাই। ইজি নট মাইনাস 0.0591 পিএইচ মাইনাস ইসি ডিভাইডেড 0.0591। এই হচ্ছে পিএইচ নির্ণয়ের যে মূল নীতি। তাহলে এখানে পরীক্ষার সাহায্যে ইসির মান নির্ণয় করে ক্যালোমেল তড়িৎদ্বারের বিভব তো জানাই আছে। তাহলে ক্যালোমেল তড়িৎদ্বারের বিভব ইএসসিই, পরীক্ষার সাহায্যে ইসি নির্ণয় করব। এটার মান আমাদের জানা আছে, এটার মান আমরা আচ্ছা এটার মান হচ্ছে আমাদের জানা আছে। ইসি ক্যালোমেল তড়িৎদ্বারের বিভব ইএসসি জানা আছে। ইসিটা আমরা পরীক্ষার সাহায্যে নির্ণয় করব এবং ইজি নটের মানও আমরা জানি। এখান থেকে তাহলে পিএইচ এর মান আমরা এই মানগুলো বসিয়ে জেনে নিতে পারবো। আচ্ছা, এবার চলে যাচ্ছি আমরা বাফার দ্রবণে। বাফার দ্রবণটা আমার খুবই পছন্দের একটা টপিকস। এটা খুব সহজ, তোমরা সবাই কিন্তু বাফার দ্রবণ সম্পর্কে জানো, কম বেশি সবাই জানো। তো সেই জানাটাকেই আজকে আরেকটু ঝালাই করে দিবা। বাফার দ্রবণ, বাফার দ্রবণ কি? যে দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষারক যোগ করার পরেও পিএইচের মান অপরিবর্তিত থাকে, অর্থাৎ যে দ্রবণের পিএইচের মান স্থির রাখার ক্ষমতা আছে তাকে বাফার দ্রবণ বলে। তার মানে যে দ্রবণের পিএইচের মানটার কোনো পরিবর্তন হয় না, সেই দ্রবণটাকে বাফার দ্রবণ বলে। আর পিএইচ পরিবর্তনে যে বাধাটা দেওয়া হয়, এই ক্ষমতাটাই হচ্ছে বাফার ক্ষমতা বা বাফার ক্যাপাসিটি। বাফার দ্রবণের ক্ষেত্রে আমরা কয়েকটা টার্ম শুনতে পাবো: বাফার ক্ষমতা বা বাফার ক্যাপাসিটি। আরেকটা জানবো বাফার ক্রিয়া বা বাফার কৌশল।
কৌশল, বাফার অ্যাকশন। এই তিনটা টার্ম আমরা জানবো। তাহলে বাফার দ্রবণ, বাফার ক্ষমতা, বাফার ক্রিয়া। বাফার দ্রবণটা হচ্ছে যে দ্রবণের সামান্য পরিমাণে অ্যাসিড বা ক্ষারক যেটাই আমরা যোগ করি না কেন সেই দ্রবণের পিএইচের মানের কোনো পরিবর্তন হবে না, সেই দ্রবণটাকে বাফার দ্রবণ বলে। এবং যে ক্ষমতার মাধ্যমে বাফার দ্রবণের পিএইচের মানটা অপরিবর্তনীয় হয়, অর্থাৎ পিএইচ মানটা পরিবর্তন করা যায় না, সেই ক্ষমতাটাই হচ্ছে বাফার ক্ষমতা। এবং সামান্য অম্ল বা ক্ষার যোগ করার পরেও দ্রবণের পিএইচ অপরিবর্তিত রাখার যে ধর্ম বা যে কৌশল বা যে ক্রিয়ার মাধ্যমে পিএইচের মানটা মানে পরিবর্তন হচ্ছে না, সেইটাই হচ্ছে বাফার ক্রিয়া বা বাফার অ্যাকশন বা বাফার কৌশল। আচ্ছা, বাফার দ্রবণের শ্রেণী বিভাগ। বাফার দ্রবণ দুই রকমের। একটা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ, এবং দ্বিতীয়টা হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণ। অম্লীয় বাফার দ্রবণটা আবার মানে অম্লীয় বাফার দ্রবণটা কিভাবে তৈরি করা যায় সেটা আমি লিখছি। এটা হচ্ছে একটা অ্যাসিড নিব, একটা দুর্বল অ্যাসিড, এবং সেই দুর্বল অ্যাসিড এবং শক্তিশালী ক্ষারকের বিক্রিয়ায় উৎপন্ন লবণ, এই দুটোর মিশ্রণে অম্লীয় বাফার দ্রবণ উৎপন্ন হয়। এটা উৎপন্ন হচ্ছে কিভাবে সেটাও লিখে দিই। তাহলে অম্লীয় বাফার দ্রবণটা হচ্ছে একটা দুর্বল অ্যাসিড, এবং সেই দুর্বল অ্যাসিড এবং একটা শক্তিশালী ক্ষারকের বিক্রিয়ায় উৎপন্ন যে লবণ, সেই লবণ এবং সেই দুর্বল অ্যাসিডের মিশ্রণটাই হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ। এবার যাই ক্ষারীয় বাফার দ্রবণের উদাহরণ। এটা হচ্ছে একটা দুর্বল ক্ষার, যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এবং এই দুর্বল ক্ষার এবং শক্তিশালী অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন একটা লবণের সাথে, যেমন অ্যামোনিয়াম ক্লোরাইড। এটা উৎপন্ন হয় কীভাবে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম ক্লোরাইড, হাইড্রোক্লোরাইড অ্যাসিডের বিক্রিয়াতে। তাহলে দেখো দুর্বল ক্ষার এবং সেই দুর্বল ক্ষারের সাথে একটা শক্তিশালী অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন লবণ, এই দুইটার মিশ্রণই হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণ। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাকুক। নেক্সট দিন আমরা বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, বাফার দ্রবণের গুরুত্ব, বাফার দ্রবণের পিএইচ নির্ণয়, অর্থাৎ বাফার দ্রবণের যে আর অন্যান্য অংশগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমাদের এই ক্লাসটাতে আমি কি কি আলোচনা করলাম প্রথম থেকে বলে দিচ্ছি। পিএইচ কি, পিওএইচ কি, পিএইচ স্কেল, পানির আয়নিক গুণফল, পিএইচ স্কেলের প্রতিষ্ঠা, তারপরে কি আলোচনা করলাম, পিএইচ নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি, পিএইচ নির্ণয়ের মূলনীতি, বাফার দ্রবণ কি, বাফার দ্রবণের শ্রেণী বিভাগ, এবং বাফার অম্লীয় এবং ক্ষারীয় বাফার দ্রবণের উদাহরণ, এগুলো নিয়ে আজকের ক্লাসটাতে আমি আলোচনা করলাম। নেক্সট ক্লাসে বাফার দ্রবণের বাকি যে অংশগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। আজকের ক্লাসে যতটুকু পড়ানো হলো তোমরা বাসায় সবাই মিনিমাম একবার করে দেখে নিবে। আমার মনে হয় খুব সহজে তোমরা বুঝতে পারবে এবং মনেও রাখতে পারবে। সবাই ঠিকঠাক মতন স্টাডি করো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবার সুস্থতা কামনা করছি। আজকের ক্লাস এই পর্যন্ত। আগামী ক্লাসে আবার তোমাদের সামনে উপস্থিত হব। সবাই সুস্থ থাকো, সবাই সবার জন্য দোয়া করো।